তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন থাকে যে বাংলা সৃজনশীল ঠিক কিভাবে লিখলে আমরা পরীক্ষায় হাইস্ট মার্ক পাবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বাংলা সৃজনশীল ঠিক কিভাবে কতটুকু লিখলে কি কি অ্যাপ্রোচ ফলো করে লিখলে বেশি মার্কস পাওয়া যায়। তো আমরা আজকে ভিডিওতে এসএসসি ব্যাচকে টার্গেট করে বলতেছি, তুমি যদি 9-10 অথবা এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য। তোমার স্কুলের পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষা হোক, সেখানে বাংলা সৃজনশীল অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয় বা ইসলাম শিক্ষার সৃজনশীল গুলো ঠিক কিভাবে লিখলে তুমি বেশি মার্কস পাবা। মেইনলি বাংলার কথাই বলছি, আর বাংলার মতো যেগুলো আছে সেগুলো ফলো করতেই পারো। তো চলো আমরা কথা বলি আসলে আমাদের মেইন টপিক গুলো নিয়ে। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে যে একটা একটা করে দেখবো যে আসলে কিভাবে লিখতে হবে। এখন অনেকে কোশ্চেন থাকে যে কয় পেজ লিখবো, আমরা আজকে সবকিছু নিয়েই কথা বলবো। তো চলো আগে আমরা এই সবগুলো নিয়ে কথা বলি। তো ফার্স্ট আমি দেখো লিখে রাখছি যে মেইন বই ফোকাস দেওয়া। মেইন বই ফোকাস দেওয়া বলতে কি, তোমাদের যে গদ্য পদ্য উপন্যাস সাহিত্য যেগুলো থাকে সেগুলোকে তোমার ভালোভাবে বুঝে পড়তে হবে। মানে মেইন বুকটাকে তোমার ভালোভাবে পড়তেই হবে। মেইন বুক না পড়ে তুমি সৃজনশীল লিখবা বেশি মার্কস পাবা, এটা আশা করা কখনোই সম্ভব না, এটা আশা করাই উচিত না। তাহলে মেইন বইকে ফোকাস দেওয়া। দেন 2 নাম্বার আসে কি, মূল ভাব বোঝা। তুমি একটা গদ্য পড়ছো অথবা একটা পদ্য পড়ছো বা একটা উপন্যাস পড়ছো, সেখানে মূল ভাবটা কি, আসলে কি বুঝাইতে চাইছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এখন তোমাকে বুঝাইতে চাইছে একটা, তুমি বুঝছো আরেকটা, পরীক্ষার মাঝে তো তুমি যেটা বুঝছো সেটাই লিখে আসবা, তাহলে তো তোমাকে মার্কস দিবে না। তোমাকে ঠিক সেইটাই লিখতে হবে যে জিনিসটা আসলে এই গদ্য পদ্য বা উপন্যাস তোমাকে বুঝাতে চাইছে, লেখক যা বুঝাতে চাইছে। সেজন্য কি করতে পারো, তুমি দক্ষ আছে এমন কেউ বাংলাতে ভালো তার কাছে পড়তে পারো। তোমার কোনো টিচার হোক, অনলাইনে কোনো ক্লাস হোক, অথবা কোনো সহায়ক বই হোক, যেখান থেকে তোমাকে বুঝতে হবে যে মূল ভাবটা আসলে কি বোঝানোর ট্রাই করছে। দেখবা যে গল্পের শেষে মূল ভাব থাকে সারাংশ হিসেবে, সেগুলোও দেখতে পারো, অথবা কোনো একটা ভালো কারো কাছ থেকে জিনিসটা তুমি বুঝে নিতে পারো। এই হচ্ছে সেকেন্ড কথা। আমাদের থার্ড কথা হচ্ছে বাসায় সৃজনশীল প্র্যাকটিস করা। এখন অনেকেই কি করো, জাস্ট মূল বই পড়ো বা যাই করো, বাসায় সৃজনশীল লিখে প্র্যাকটিস করো না। এই জন্য কিন্তু এক্সাম হলে যে তুমি ডেলিভারি ঠিক মতো দিতে পারো না। অনেকেই ভাবো বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমরা বানায় বানায় লিখতে পারবো, অনেক কিছু পারবো। হ্যাঁ আমরা পারবো, বাট এক্সাম হলটা, তোমার সময় কিন্তু লিমিটেড, আর বানিয়ে লেখার জন্য তোমার অফুরন্ত সময় দরকার, যা তোমার এক্সাম হলে নেই। এর জন্য তোমাকে কি করতে হবে, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মানে তুমি একটা গল্প পড়ছো সৃজনশীল, তুমি আহ বাসায় প্র্যাকটিস করার আগে তুমি গাইড থেকে বা একটা সহায়ক বই থেকে সৃজনশীল কিভাবে লিখতে হয়, ওই চ্যাপ্টারের উপর কি ধরনের সৃজনশীল আসে, মানে টপিক মেইন থিমটা কি, কিভাবে একটার পর একটা লিখতে হয়, সেগুলোকে তোমাকে ফোকাস করতে হবে। দেন প্র্যাকটিস করতে হবে বাসায় সময় ধরে। এভাবে করলে তুমি ভালোভাবে এক্সামে লিখতে পারবা। তো আমরা বলবো সামনে যে সৃজনশীল কিভাবে লিখতে হয়, তো এটা পরে দেখতেছি। দেন আমরা আগে এগুলো দেখতে থাকি। দেখো, এই ক্ষেত্রে বাসায় সৃজনশীল প্র্যাকটিস করবা, বাট প্র্যাকটিস করার সময় তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুছিয়ে লেখা। অনেকে আছে বানায় লিখতে যে হজ বড় ল করে ফেলো, এত এলোমেলো ভাবে লিখো যে কারণে টিচার তোমাদের খাতা দেখেই রাগের চোটে আর নাম্বার দেয় না। তো তোমাকে খেয়াল রাখতে হবে আমি লেখাটা যে লিখছি এটা কি আমি গুছিয়ে লিখছি কিনা। তোমাকে গুছিয়ে লেখার উপর অনেক বেশি ফোকাস করতে হবে। সেজন্য তুমি বই পড়তে পারো, গাইড পড়তে পারো, যে কোনো ভাবে যে কোনো কিছুই হোক, তোমাকে গুছিয়ে লেখাটা শিখতে হবে। তো এই ছিল কথা। দেন বানান ভুল কম করা। আচ্ছা, আমরা অনেকে প্র্যাকটিস কম করি, অনেকে বানানের বিষয় গুরুত্বই দেয় না। সাপোজ যে তোমার খাতাটা দেখতেছে, উনি একজন টিচার, উনি তো হচ্ছে অনেক দিন যাবত, অনেক বছর যাবত, 20, 30, 40 বছর যাবত হচ্ছে বাংলা লেখা দেখে আসতেছে। তাহলে এখানে একটা সাপোজ বানান ভুল আছে, তার সম্পূর্ণ লেখার দিকে তাকাইতে হবে না, তার এত পরিমাণ এক্সপেরিয়েন্স যে তার বানান যে ভুল হয়েছে সেটার দিকে তার চোখ যাবে। তখন কি হবে, তোমার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তাহলে তখন ভাববে যে এই স্টুডেন্ট এই সোজা বানানটা ভুল করছে, তার মানে হয়তো এই স্টুডেন্টটা বেশি ভালো না। তখন কিন্তু অনেক মার্কস তোমাকে কমায় দিবে বা কমায় দেওয়ার প্রবাবিলিটি থাকবে। তাহলে তুমি ট্রাই করবা কি, যতটুকুই লিখো যাই লিখো, বানানের দিকে খেয়াল দেওয়া, যে বানান যেন ভুল না হয়। তাহলে বানান ভুল করা যাবে না, বানান ভুল কম করা। হয়তো যাবেই কিছু মিস্টেক, বাট ট্রাই করবা যে 100% কারেক্ট করার। বাট 100% কারেক্ট কেউ করতে পারে না স্বয়ং আল্লাহ ছাড়া। যাই হোক, নেক্সট হচ্ছে সবগুলো সমান করে লেখা। তোমাদের মধ্যে অনেকে আছে পরীক্ষার খাতায় ফার্স্ট সৃজনশীল 35-40 মিনিট, অনেকে 1 ঘন্টা টাইম নিয়েও লিখে, লাস্টের দিকে 6 নাম্বার 7 নাম্বার সৃজনশীল এত কম টাইমে লিখে যে 12-13 মিনিটে লিখতে হয়। মানে লিখে না, তো আসলে লিখতে হয়, লাস্টে সময় থাকে না। যে শুরুতে একটা সৃজনশীল 40 মিনিটে লিখছে, লাস্টে দেখে যে 3টা সৃজনশীল বাদ আছে, সময় আছে মাত্র 30 মিনিট, কি হবে 10 মিনিট করে টাইম পাওয়া যায়। লেখা এত বিচ্ছিরি করে লিখে, এত খারাপ করে লিখে যে শুরুর সৃজনশীলে অনেক বেশি মার্কস পাইলো, লাস্টের সৃজনশীল গুলোতে অনেক কম মার্কস পায়।
সেজন্য কি করতে হবে, সেজন্য একটা টিপস, শুরু থেকেই এমন একটা ভাবে লিখতে হবে যে সবগুলো সৃজনশীল যেন একটা এভারেজ কোয়ালিটি বা কোয়ান্টিটি মেনটেন করে। একটা সৃজনশীল তুমি 3 পাতা লিখছো, আর একটা সৃজনশীল তুমি লাস্টেরটা 1 পাতা লিখছো, তাহলে তো হবে না। তোমাকে ট্রাই করতে হবে যে প্রতিটা সৃজনশীল যেন 3 পাতা হয়, অথবা প্রতিটা সৃজনশীল যেন 2.5 পাতা, এরকম কিছু একটা হয়। এখন কথা আসে যে একটা সৃজনশীল ঠিক কতটুকু লিখলে আমরা হাইস্ট মার্ক পাবো। তো দেখো, একটা সৃজনশীল লেখার শুরুতে তোমাকে কি প্রিপারেশন নিতে হবে, মেইন বইকে ফোকাস করতে হবে, অর্থাৎ মেইন বই পড়তে হবে, দেন মূল ভাব বুঝতে হবে, বাসায় সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, গুছিয়ে লেখা শিখতে হবে, বানান ভুল কম করার ট্রাই করতে হবে, সর্বশেষ হচ্ছে সবগুলো সমানভাবে লিখতে হবে। অর্থাৎ 5টা সৃজনশীল লেখো আর 7টা সৃজনশীল লেখো, ট্রাই করবা যে সবগুলো যখন সমানভাবে লিখো। এখন বলবা যে আমি সমানভাবে কিভাবে লিখবো, ভাষায় প্র্যাকটিস করলে তো তুমি বুঝতে পারতেছো যে একটা সৃজনশীল লিখতে তোমার ঠিক কত সময় লাগে। তো চলো এখন আমরা দেখি যে একটা সৃজনশীল ঠিক কি কি অ্যাপ্রোচ ফলো করে লেখা উচিত বা কত পৃষ্ঠা লেখা উচিত। তো ধরো যে এটা হচ্ছে আমাদের এক্সামের খাতাটা, এটা হচ্ছে আমাদের এক্সামের খাতা, এটা একটা আর এটা একটা, আমাদের 2টা পেজ। ওকে, তো দেখো এখন কি হবে, এই ক্ষেত্রে তুমি মার্জিন করবা। তো তোমার মার্জিনটা ধরলাম যে এরকম হয়ে এরকম হলো, আর এই ক্ষেত্রে এরকম একটা মার্জিন হলো আর এরকম একটা মার্জিন হলো। ওকে, একটু বাঁকা তেরা হয়েছে কারণ বোর্ডে এত সোজা করে লেখা যায় না, বুঝে নিও। হ্যাঁ, তো তো দেখো এই ক্ষেত্রে 2টা পৃষ্ঠা আমরা চিন্তা করে নিতে পারি, এ এক পাশ এ এক পাশ। এখন দেখো একটা সৃজনশীল কিভাবে লিখবা, প্রথমে কি লিখতে হয়, এখানে লিখতে হয় যে সাপোজ 1 নং প্রশ্নের উত্তর বড় করে লিখবা, দেন একটা টান দিবা। এই লেখাটা তুমি একটা নীল কালারের কলম ইউজ করতে পারো, অনেকে আবার অনেক রকম কলম ইউজ করো, সেগুলো ইউজ করো না, জাস্ট নীল কালার কলম ইউজ করতে পারো। দেন দেখো তোমাকে একটা উদ্দীপক দিছে, 4টা কোশ্চেন দিছে। ধরো যে ফার্স্টের কোশ্চেন ক নম্বরে কি থাকে, জ্ঞানমূলক কোশ্চেন, সেকেন্ডে কি থাকে, অনুধাবনমূলক, থার্ডে কি থাকে, প্রয়োগমূলক, আর ফোর্থ বা 4 নাম্বার কোশ্চেনটা থাকে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এখন দেখো অনুধাবনমূলক একটা কোশ্চেনে তোমার কাছে কি জানতে চায়, সরি অনুধাবন না, জ্ঞানমূলকে মানে ক নাম্বারে তোমার কাছে কি জানতে চাই বলো, ক নাম্বারে জানতে চাই হচ্ছে যে তুমি ওই গল্পটা ঠিক মতো পড়ছো কিনা, এখানে যে জ্ঞানমূলক জিনিসগুলো আসছিল বা এক কথায় উত্তর যে জিনিসগুলো ছিল সেগুলো তুমি ঠিক মতো পড়ছো কিনা, এটা তোমাকে জাজ করে। তাহলে এই ক নাম্বার কোশ্চেন জাস্ট যা জিজ্ঞেস করছে হুবহু তাই অ্যান্সার করলে তোমাকে কিন্তু 1 মার্কস ঠিকই দিচ্ছে। তোমাকে যদি বলে যে একটা কোশ্চেন যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, তুমি লিখে দিলা যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, এখানে কি মার্কস কাটার কোনো ওয়ে আছে, ওয়ে নাই কিন্তু। তাহলে কতে মার্কস পাওয়া সব থেকে বেশি ইজি, কারণ এখানে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন করা হয়, আমরা যদি জ্ঞানমূলকটা পারি তাহলে কিন্তু আমরা 1 মার্কস পেয়ে যাচ্ছি। এখন তুমি কিভাবে লিখবা দেখো, এই ক্ষেত্রে তোমরা ক নাম্বারটা এখানে কটা বড় করে লিখবা, দেন এইভাবে একটা দাগ দিলা। তাহলে এই ক্ষেত্রে তুমি কটা 1 লাইনে লিখবা, 1 লাইন বা 1.5 লাইনের মধ্যে এখানে কটা লিখে ফেললা, যে এখানে এখানে কটা লিখে ফেললাম, ডান। তাহলে একটা পৃষ্ঠার উপরে কটা আমরা লিখে ফেললাম, দেন আমরা কি শুরু করব, একটা স্পেস নিব, এই জায়গায় একটা ভালো পরিমাণ স্পেস নিব, দেন আমরা এখানে খ লিখলাম। তো খ লিখার পর খ নাম্বার কোশ্চেনটা কি, খ নাম্বার হচ্ছে অনুধাবনমূলক। এখন তুমি ক নাম্বার কি জানো, এটা হচ্ছে জ্ঞানমূলক, ঠিক আছে, জ্ঞানমূলক। আর খ নাম্বার কি থাকে, খ নাম্বার থাকে অনুধাবন। বাট একটা কথা আছে যে খ নাম্বারে অনুধাবনমূলক কোশ্চেন হইলেও এখানে 2 টাইপের জিনিস থাকে। মেইন কথা হচ্ছে যে এখানে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক 2টা মিক্স করে থাকে। ধরো যে তোমাকে একটা কোশ্চেন করবে যে এমন কিছু একটা কোশ্চেন যেখানে প্রথম পার্টটা তোমাকে জ্ঞানমূলক অ্যান্সার করতে হবে আর কি, যে তুমি এই লাইনটা দ্বারা কি বুঝাইছে ব্যাখ্যা করো। প্রথমে তোমাকে 1 লাইনে বলতে হবে যে এই লাইনটা দ্বারা এই জিনিসটা বুঝাইছে, দেন তোমাকে ওইটা ব্যাখ্যা করতে হবে। তার মানে কি, তোমাকে প্রথমে এই প্রশ্নের পিছনে যে জ্ঞানমূলক পার্টটা আছে সেটা জানতে হবে, দেন ওই জ্ঞানমূলকটার জন্য আরেকটু কি অনুধাবন করতে পারছো, জিনিসটা সম্পর্কে তুমি বিস্তারিত আর কি জানো সেটা তোমাকে লিখতে হবে। তার মানে আমরা এখানে প্রথমে 1 থেকে 1.5 লাইনের মধ্যে জ্ঞানমূলকটুকু লিখবো, দেন আমরা এই জ্ঞানমূলক কথাটুকুকে আমরা একটু বিস্তারিত লিখবো, কারণ আমরা এই গল্প সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আমরা 2-3 বছর পড়ালেখা করছি, 1 বছর পড়ালেখা করছি, তখন আমরা এভাবে লিখবো। তার মানে আমাদের ক নাম্বার কোশ্চেন বা জ্ঞানমূলক কোশ্চেনে একটা স্টেপ হবে, জাস্ট একটা স্টেপ, যেখানে আমরা 1 লাইন অথবা 1.5 লাইনে
জাস্ট মেইন কথাটা লিখবো, যা জানতে চাইছে হবু তাই লিখবো, যে কি জানতে চাইছে জাস্ট অ্যান্সারটা দিব। দেন খ নাম্বার কোশ্চেন আমরা কি করবো, এটা হচ্ছে অনুধাবনমূলক। আর অনুধাবনমূলকের দুইটা পার্ট, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক। তাহলে অনুধাবনমূলকে আমাদের কি জানতে চাইছে সরাসরি আমরা সেটা অ্যান্সার করব প্রথম স্টেপে। দেন একটু স্পেস দিয়ে আমরা সেকেন্ড প্যারা লেখা শুরু করব। সেখানে আমরা এই যে আমাদের জ্ঞানমূলক কথাটা আছে, এটাকে আমরা জাস্ট একটু বিশ্লেষণ করে লিখবো, অনুধাবন অর্থাৎ কি অনুধাবন করতে পারছি, এভাবে লিখবা। দেন একটা পেজের মাঝে দেখো আমাদের জ্ঞানমূলক একটা শেষ, অনুধাবনমূলক একটা, মানে ক আর খ শেষ। এখন আসে আমাদের ঘতে। এখন ঘ নাম্বার কোশ্চেনে, সরি গ নাম্বার, গ গ কি, গ হচ্ছে প্রয়োগ। গ হচ্ছে প্রয়োগ। তো প্রয়োগমূলকে মেইনলি হচ্ছে কি কি থাকে, প্রয়োগ থাকে হচ্ছে জ্ঞান, জ্ঞান, অনুধাবন আর হচ্ছে প্রয়োগ। তাহলে প্রয়োগের কয়টা পার্ট, প্রয়োগের হচ্ছে 3টা পার্ট। তো অনুধাবনমূলক কোশ্চেনে 2টা পার্ট, জ্ঞান, সরি অনুধাবন আছে একটা, এখানে জ্ঞানও আছে আবার। তাহলে দেখো তুমি যখন ক নাম্বার কোশ্চেনে আমি তোমাকে কি বললাম, তুমি যখন জাস্ট ঠিক করে লিখে দিবা যে কি জানতে চাইছে, তুমি 1 মার্কস পেয়ে গেছো। খ নাম্বার কোশ্চেনে কিন্তু একটা জ্ঞানমূলক আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি জ্ঞানমূলক অ্যান্সার করলেও ভালো মার্কস পাচ্ছ, 1 পেয়ে যাচ্ছ। দেন ঠিক মতো অনুধাবন লিখতে পারলে আরো 1 পেয়ে যাচ্ছ। তার মানে এখানে তুমি 1 পেয়ে গেলা, এখানে তুমি কত পেয়ে গেলা, এখানে তুমি পেয়ে গেলা হচ্ছে 2। তার মানে 3 কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, 2 ঠিকভাবে লিখতে পারো। দেন তোমাকে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে হবে। গ নাম্বারের ফার্স্ট পার্টে কি থাকবে, যে বলবে এই উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল আছে, সামথিং লাইক দিস। তো তুমি প্রথমে কি লিখবা, যে এই উদ্দীপকের সাথে এই চরিত্রের মিল আছে, 1 লাইন অথবা 1.5 লাইনে লিখে ফেললা। দেন বলবে যে যে কি বলে ওইটা লিখলা। দেন একটা স্টেপে লিখতে হবে যে এখানে অনুধাবনের একটা পার্ট আছে, একটা প্রয়োগের পার্ট আছে। তাহলে অনুধাবনের পার্টটা কি হতে পারে, যে আসলে মেইনলি কোন থিমের উপর ডিপেন্ড করে ওর সাথে মিলটা আছে, এটা তুমি লিখলা, এই জিনিসটা অনুধাবনে লিখবা। তো অনুধাবনে এখানে একটু গ্যাপ দিয়ে দেন অনুধাবনের জন্য এভাবে লিখলা। তো অনুধাবনের জন্য এটুকু লিখলা। এখন জ্ঞান শেষ, অনুধাবন শেষ, দেন হচ্ছে প্রয়োগ। প্রয়োগের জন্য তুমি এখান থেকে আরেকটু গ্যাপ দিয়ে লেখা শুরু করতে পারো। এখন এগুলো প্রয়োগে কি থাকবে, জ্ঞানমূলকে কি থাকবে, তুমি অবশ্যই একটা সহায়ক বই থেকে পড়ে নিবা। তো এটার জন্য তো আর আমি বলতেছি না তোমাকে এখন কিভাবে কি থাকবে, কারণ এখানে কোশ্চেন নাই। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে দেখো 3টা পার্ট, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে অনুধাবন, একটা হচ্ছে প্রয়োগ। এখন বলতে পারো যে ক আর খ তো আমরা 1 পৃষ্ঠায় লিখলাম, এখন গটা কয় পৃষ্ঠা লিখবো, এখন ডিপেন্ড করে তোমার লেখার উপরে। তোমার লেখা ধরো যে অনেক চাপা চাপা, তাহলে তুমি 1 পৃষ্ঠা লিখলেই হচ্ছে। বাট তোমার লেখা ভালোই বড়, একটু স্পেসও ভালো, সেক্ষেত্রে তোমাকে 1.5 পৃষ্ঠা লেখা ট্রাই করতে হবে, 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা। যেমন আমি লিখতাম কতটুকু, আমি ক 1 পৃষ্ঠা লিখলাম, ক আর খ 1 পৃষ্ঠা লিখতাম, গটা হচ্ছে 1.5 পৃষ্ঠা লিখতাম। মানে দেখি এদিকে দেখা যাচ্ছে কিনা, আমরা যদি এখানে আরেকটা পৃষ্ঠা আঁকাই, দেখো আরেকটা পৃষ্ঠা আঁকালে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে, আই হোপ দেখা যাবে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো আমরা এই ক্ষেত্রে আবার মার্জিনটা দিয়ে নেই, এই ক্ষেত্রে মার্জিনটা দিয়ে নেই। দেন দেখো আমাদের গ কিন্তু এখান থেকে শুরু করছিলাম, আমরা জ্ঞানমূলক ডান করছি, তারপর হচ্ছে একটু স্পেস দিয়ে আমরা অনুধাবনমূলক লিখছি। দেন প্রয়োগটা আমি চেষ্টা করতাম যে মোটামুটি 1 পৃষ্ঠা লিখে 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করা, এইভাবে এভাবে এই পর্যন্ত লিখলাম, শেষ। তোমার কিন্তু গ শেষ। তাহলে গতে আমরা কয়টা পার্টে লিখবো, 3টা পার্টে। ফার্স্ট পার্ট জ্ঞানমূলক, দেন অনুধাবন, দেন প্রয়োগ। তাহলে 3টা পার্ট স্টেপ করে আমরা লিখবো। লেখা যদি ঠিক থাকে স্যার 3 দিতে বাধ্য, মানে দিবেই তোমাকে 3 এখানে। দেন তুমি শুরু করবা ঘতে। এখন ঘ একটু স্পেস দিয়ে এখানে শুরু করলা, ঘ। তো ঘতে শুরু করে ঘতে কি থাকবে, ঘতে হচ্ছে উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় কি থাকবে, প্রথমে থাকবে জ্ঞান, তারপরে থাকবে কি অনুধাবন, তারপর থাকবে প্রয়োগ, তারপর থাকবে উচ্চতর দক্ষতা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে থাকবে জ্ঞান, তারপর থাকবে হচ্ছে অনুধাবন, তারপর থাকবে প্রয়োগ, তারপর থাকবে উচ্চতর দক্ষতা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই উচ্চতর দক্ষতা যে কোশ্চেনটা আছে এটা কিন্তু কাইন্ড অফ প্রয়োগের মতোই, একটু বাকি একটা অংশ বের হয়েছে, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এখন তোমাকে বলবে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে গল্পের এই চরিত্রের সাথে বৈসাদৃশ্য আছে কিনা, থাকলে কি বৈসাদৃশ্য আছে, কাইন্ড অফ এই কোশ্চেন গুলো আসে। সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে প্রথম লাইনে যে হ্যাঁ এই চরিত্র দুটার মধ্যে মিল আছে অথবা অমিল আছে।
সেটা এক লাইনে তুমি লিখলা। এই হচ্ছে তোমার জ্ঞানমূলক। মিল আছে কিনা না আছে তুমি ধরতে পারছো, সেই জন্য তোমাকে এখানে 1 মার্কস তুমি পেয়ে যাবা। দেন কি শুরু করবা, জ্ঞানমূলক লেখা শেষ, দেন তুমি অনুধাবন লেখা শুরু করবা, যে কেন মিল আছে, কিভাবে মিল আছে, বা চরিত্র বিশ্লেষণ শুরু করতে পারো, যে একজনের চরিত্র এইভাবে, গল্পের এরকম, উদ্দীপকের এরকম, শুরু করলা। দেখো এক্ষেত্রে তুমি জ্ঞানমূলক লিখছো, দেন একটু অনুধাবন লিখছো, এই পর্যন্ত আসলো অনুধাবনটা, ডান, এই পর্যন্ত আসছে অনুধাবন। দেন তুমি আরেকটা পার্ট শুরু করবে, সেটা হচ্ছে প্রয়োগমূলক। তো প্রয়োগমূলক এখান থেকে স্পেস দিয়ে এখান থেকে শুরু করলা, প্রয়োগ, দেন এখানে প্রয়োগ শেষ, প্রয়োগমূলক এই পর্যন্ত লিখছো। দেন কি করবা, দেন এই ক্ষেত্রে তুমি এখান থেকে শুরু করবা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, এখান থেকে শুরু করলা উচ্চতর দক্ষতা। দেন এই পৃষ্ঠা, দেখো এই ক্ষেত্রে আমরা হাফ থেকে শুরু করছিলাম, এই হাফ লিখে এখন 1.5 পৃষ্ঠা হয়েছে, আমরা ট্রাই করব 2 পৃষ্ঠা অথবা 2.5 পৃষ্ঠা লিখতে। তার মানে কি, এক হাফ লিখছি এখানে, এক লিখছি, মানে 1.5 হয়ে গেছে। দেন আমরা ট্রাই করব যে আরেকটা পৃষ্ঠাতে আমরা লেখা ট্রাই করব। কতটুকু আমরা ট্রাই করব, যে যাদের লেখা অনেক ফাস্ট তারা 2 পৃষ্ঠা লিখতে পারো, যাদের লেখা মোটামুটি স্লো তারা আর হাফ পৃষ্ঠা লিখতে পারো, বাট সুন্দর করে গুছায় লিখবা। যাদের লেখা ছোট তারা 2 পৃষ্ঠা লিখলেই হচ্ছে, এই যে এই হাফ মিলে 1 পৃষ্ঠা, আর এই হাফ 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখলেই হচ্ছে। যাদের লেখা একটু বড় বড় তারা চাইলে এখানে 2.5 পৃষ্ঠা লিখতে পারো। আর যাদের লেখা অনেক বেশি স্পিডে তারা কিন্তু আরো বেশি লিখতে পারো, যত বেশি লিখবে তত ভালো। বাট এটাও তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার লেখার কোয়ান্টিটি বা কতটুকু লিখছি তার সাথে সময় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা। এমন করো না যে ফার্স্ট সৃজনশীল লিখে তুমি লাস্টেরটা যে একদম 2 পৃষ্ঠার মধ্যে শেষ করে ফেলা, এরকম করো না। তো আমরা ক লিখবো 1.5 লাইনে, খ লিখবো 2 স্টেপে জ্ঞান অনুধাবন, গ লিখবো 3 স্টেপে জ্ঞান অনুধাবন প্রয়োগ, ঘ লিখবো জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা। তো এইভাবে আমরা দেখো মোট কয় পৃষ্ঠা হইলো, 1 2 3 4 5, তাহলে 5 পৃষ্ঠা আমরা লিখবো, 5 পৃষ্ঠা লিখবো। আর যারা আরো বেশি লিখতে পারবা তত ভালো, বাট আমরা মিনিমাম 5 পৃষ্ঠা লেখা ট্রাই করব। তুমি দেখবা যে 5 পৃষ্ঠা গুছায় সুন্দর করে লিখতেই তোমার অনেক বেশি টাইম চলে গেছে, একটা সৃজনশীলের পিছনে 20 মিনিট বা 18 থেকে 20 মিনিটের মতো টাইম পাওয়া যায়। তো আমি প্রেফার করতেছি যে 5 পৃষ্ঠা লিখতে। এখন ডিপেন্ড করবে যে লেখার কোয়ালিটি কিরকম হয়েছে, লেখার ডেপথ কিরকম, তার উপর ডিপেন্ড করে স্যার মার্কস দিবে। মেইন বই ফোকাস দিয়ে পড়লে তোমার মধ্যে আছে কিছু মূল ভাব বুঝছো, মানে কোশ্চেনে যাচাই দিতে পারবা, সৃজনশীল ভাষায় প্র্যাকটিস করছো, তার মানে তুমি কম টাইমের মাঝে এভাবে গুছায় লিখতে পারবা। গুছিয়ে লেখা, হ্যাঁ লিখতে পারবা, বানান ভুল কম, তুমি বেশি বেশি বাংলা বানান প্র্যাকটিস করছো, বানান ভুল কম, সবগুলো সমানভাবে লিখা, তুমি টাইম মেজার করে ঘড়ি ধরে 18 মিনিট বা 20 মিনিট সময় নিয়ে এভাবে লিখছো, তার মানে তুমি প্রতিটা সৃজনশীল ঠিকভাবে লিখতে পারছো। দেন কথা আসবে যে মার্কস বেশি পাবো কিনা, তুমি এগুলো ফলো করলেই মার্কস বেশি পাবা। ডিপেন্ড করতেছে এখন টিচারের উপর। টিচার যদি ভালো হয়, তাহলে যদি স্যার যদি পড়ে দেখে, তাহলে দেখো কি করবে, স্যার পড়ে দেখছে তোমার লেখার ডেপথ ভালো, ভালো গুছায় লিখছো, তার মানে নাম্বার দিবে, 1 দিবে এখানে, 2 দিবে এখানে, 3 দিবে এখানে, এখানে 3 অথবা 4 দিবে। তাহলে তুমি 9 10 10, বেশিরভাগই 10 পাওয়ার মতো, বাট 9 কিন্তু পাচ্ছ তুমি, মোটামুটি ভালো করে লিখে 9 পাচ্ছ। আর এখন টিচার যদি দেখে যে পরে দেখলো না, জাস্ট কত পেজ লিখছো এটা গুণা নাম্বার দেয় যদি, তাহলে কি করবে, একটা টিক মাইরা তোমার কতে 1 নাম্বার দিয়ে দিবে, কাটার মার্কস নাই। খতে দেখবে, টিক দিয়ে দেখবে যে 1 স্টেপ লিখছে, 2 স্টেপ লিখছে, এনে 1 এনে 1 2 দিয়ে দিবে। গতে টিক দিয়ে দেন দেখবে যে এখানে লিখছে 3টা এই স্টেপ, এনে 1 দিতেই হয়, এনে 1 দিয়া, আর এখানে সবকিছু মিলায় ধরো যে 2 দিবে অথবা 3 দিবে। যদি টিচার জাস্ট লেখা দেখে নাম্বার দেয় তাহলে 2 দিবে, এখানে 3 এর জায়গায় 2 দিবে। তাহলে ধরো এখানে দিল 1, এখানে 1 দিল, এখানে 2 দিল, এইখানে কাটার মার্কস নাই ভাই। 3-এ তোমাকে সর্বোচ্চ হইলে এখানে 2 দিতে পারে, যে সবচেয়ে কমায় 1 দিবে না যদি ভালো মতো লিখো। আর ঘতে তোমাকে দেখবে যে কতটুকু লিখছে, ভালোই লিখছে, এভাবে দেখে জাস্ট এখানে 3 দিয়ে দিবে। তাহলে মোট কত হইলো, 1 2 3 2, তাহলে হচ্ছে 3 4 5 6 7 8, তাহলে তুমি 8 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ একটা সৃজনশীলে। যদি টিচার তোমার লেখার কতটুকু লেখছো এটা দেখে মার্কস দেয়, তাহলেও কিন্তু 8 পাচ্ছ। আর যদি টিচার কতটুকু লেখছো সাথে তুমি কি লিখছো, কোয়ালিটিফুল লেখা লিখছো কিনা এটা যদি দেখে মার্কস দেয়, তাহলে কিন্তু এখানে 1 দিবে, এখানে 2 দিবে, এখানে 3-এ 3 দিবে তোমাকে, আর এখানে 3-এ 3 দিবে, আর এখানে 3 বা 4 দিবে। তাহলে তুমি 9 বা 10 কিন্তু ইজিলি কনফার্ম করতে পারছো। এখানে একটা ভাগ্যের বিষয় থাকে, টিচার কেমন তার উপর ডিপেন্ড করতেছে, অবশ্যই তকদিরের একটা বিষয় আছে, বাট তোমার কি দেওয়ার আছে, তুমি ভালো করে গুছায় লেখা, এটা তোমার আছে, তুমি তোমারটা বেস্ট দাও। টিচার কেমন পড়তেছে সেটার উপর নির্ভর করে তোমার 1 2 নাম্বার এদিক ওদিক হবে, স্বাভাবিক এটা।
আমি তো বলে দিতে পারবো না যে এভাবে লিখলে তুমি হাইয়েস্ট মার্ক পাবা, কারণ টিচারের মেন্টালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট এমন করে লিখো যে টিচার অনেক বেশি অভিজ্ঞ, অনেক ভালো বুঝছে, সে খাতা দেখলেও যেন তোমাকে মার্কস দেয়। আর যে টিচার কত পেজ লিখছে এগুলো হিসাব করে লিখে, সে খাতা দেখলেও যেন তোমাকে ভালো মার্কস দেয়। তো এভাবে যখন তুমি লিখবা, প্রতিটা সৃজনশীলে যদি তুমি 8-9 করে এভারেজ পাও, দেখবা যে 7 নং 63 মার্কস পেয়ে গেছো। 70-63 কিন্তু হিউজ মার্ক, 60 পাইলেই হচ্ছে। তো এভাবে লিখলে মার্কস পাবা। আর যদি ভালো টিচারের কাছে পড়ে লেখা অনেক ভালো হয়, মোটামুটি 9-10 করেই পাবা, সেই ক্ষেত্রে অনেক বেশি মার্কস কভার করতে পারবা। এখন দেখো, বলতো একটা সৃজনশীলে জ্ঞানমূলকে মার্কস কত? তোমার কি মনে হয় একটা সৃজনশীলে জ্ঞানমূলকে মার্কস 1? এটা মনে হয় না, কিন্তু জ্ঞানমূলকে মার্কস হচ্ছে 4। তাহলে আমরা এখন কি দেখবো যে জ্ঞানমূলকে মার্কস কত? জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা। হ্যাঁ, তাহলে বলো জ্ঞানমূলকে মার্কস কত? আজকে শিখো। এখানে 1, দেখো ক্ষত একটা জ্ঞানমূলক অনুধাবন আছে 1, তাহলে এখানে 1। গত একটা জ্ঞানমূলক আছে 2, তাহলে 3। ঘত একটা জ্ঞানমূলক আছে 4, তাহলে জ্ঞানমূলকে মার্কস হচ্ছে 4। প্রয়োগে মার্ক, সরি, অনুধাবনে মার্ক কত? দেখো কত তো কোনো অনুধাবন নাই, ক্ষত একটা অনুধাবন আছে 1, তাহলে গত একটা অনুধাবন আছে 2, ঘত একটা অনুধাবন আছে, তার মানে 3। তারপরে দেখো প্রয়োগ কোথায় আছে? গত একটা প্রয়োগ আছে 1, ঘত একটা প্রয়োগ আছে, তার মানে 2। আর উচ্চতর দক্ষতা কোথায় আছে? কতে উচ্চতর নাই, ক্ষতেও নাই, গতেও নাই, ঘতে আছে, তার মানে উচ্চতর দক্ষতায় 1। তাহলে দেখো তো, এতদিন তোমরা চিন্তা করতা যে জ্ঞানমূলকে 1, অনুধাবনে 2, প্রয়োগে 3, উচ্চতর দক্ষতায় 4। বাট জিনিসটা কিরকম রিভার্স হয়ে গেল না? যে সব থেকে জ্ঞানমূলকেই বেশি, অনুধাবনে 3, প্রয়োগে 2, উচ্চতরে 1। তার মানে তোমাকে ফোকাস দিতে হবে বেশি কোনটায়? জ্ঞানমূলকে। বইয়ে যা আছে এই জিনিসগুলো ভালো মতো পড়লেই কিন্তু 4 মার্কস তুমি সিকিউর করে ফেলতে পারতেছো। অনুধাবন ভালো হইলে 3 মার্কস পাইতেছো, প্রয়োগ ঠিক মতো লিখলে 2 মার্কস পাইতেছো, উচ্চতর দক্ষতা ভালো মতো লিখলে 1 মার্কস পাইতেছো। তাহলে তোমার কি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল না? তাহলে দেখো জ্ঞানমূলকে মার্কস কিন্তু বেশি, তার জন্য মেইন বই ফোকাস দিতে হবে। এখানে যে উক্তিগুলা, সরি, যে পয়েন্টগুলো আছে মনে রাখার মতো, মুখস্থ করার মতো, সেগুলো মুখস্থ করতেই হবে। তাহলে ঠিক এইভাবেই আমরা সৃজনশীল লিখলে আই হোপ আমরা ভালো একটা মার্কস তোমরা এক্সামে ক্যারি করতে পারবা। আর এটা কিসের জন্য কাজে লাগবে? বাংলা সৃজনশীলের ক্ষেত্রে, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে, ইসলাম শিক্ষার ক্ষেত্রে। তো মোটামুটি এগুলোই কথাবার্তা। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমরা দেখলাম যে কিভাবে লিখলে একটা সৃজনশীলে ভালো মার্কস ক্যারি করা যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো যে তুমি ভিডিওটা থেকে উপকৃত হয়েছো কিনা, এগুলো তুমি বলতে পারো। নতুন কোনো কিছু কারেকশন আছে কিনা সেটাও বলতে পারো। আর ফেসবুকে দেখে থাকলে আমাদের ফিজিক্স ইউনিভার্সকে ফলো দিতে পারো, দেন আরো যা যা করার আছে সেগুলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিজিক্স ইউনিভার্সের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।